সময়ের চাকা বড় অদ্ভুত এবং এর বিচার বড়ই নিপুণ। সে যখন ঘোরে তখন ধুলোয় মিশে থাকা অস্তিত্ব একদিন ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে এসে রাজমুকুট মাথায় দিয়ে ফিরে আসে। ২০২৩ সালের ১৮ নভেম্বর, শীতের সকালের পাতলা কুয়াশা তখনও মেদিনীপুর জেলা সংলগ্ন ছোট গ্রাম ধুলিয়াপুরের বুক থেকে পুরোপুরি মিলিয়ে যায়নি। প্রকৃতি তখনও আড়মোড়া ভাঙছে। ঠিক তখনই হঠাৎ এক প্রবল গর্জন আর বিকট শব্দে সাথে বেশ কয়েকটি সাইরেন বাজানো গাড়ির কনভয় সেই গ্রামের কাঁচা রাস্তায় প্রবেশ করল। সবার আগে চলতে থাকা ঝকঝকে সাদা রঙের পুলিশের বোলেরো গাড়িটি গ্রামের সীমানায় ঢুকতেই চারপাশের শুকনো ধুলো উড়ে পুরো এলাকায় এক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি করল। চায়ের দোকানের চাতালে বসে থাকা আড্ডারত বৃদ্ধরা, কলের পাড়ে জল ভরতে থাকা কৌতূহলী মহিলারা এবং কাঁধে লাঙল নিয়ে মাঠের দিকে যেতে থাকা পরিশ্রমী কৃষকরা সবাই যেন এক মুহূর্তের জন্য মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়াল। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন অবাক মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আরে বাবা, এ তো দেখছি অনেক পুলিশের গাড়ি। মনে হচ্ছে শহর থেকে কোনো বড় সাহেবের কনভয় আমাদের গ্রামে এসেছে। ঠিক সেই মুহূর্তেই সেই রাজকীয় কনভয়টি ধীর গতিতে এগিয়ে এসে গ্রামের পঞ্চায়েত ভবনের ঠিক সামনে এসে সশব্দে ব্রেক কষল। গাড়িটি থামার সাথে সাথেই একজন কর্তব্যরত কনস্টেবল অত্যন্ত ক্ষিপ্রতার সাথে গাড়ি থেকে নেমে পেছনের দরজা সসম্মানে খুলে দিল। আর ঠিক তার পরের মুহূর্তেই সেই গাড়ির ভেতর থেকে অত্যন্ত আত্মবিশ্বাসী পদক্ষেপে একজন মহিলা অফিসার বাইরে বেরিয়ে এলেন। তার দীর্ঘাঙ্গী গড়ন, পদচারণায় এক অদ্ভুত ক্ষিপ্রতা, চোখের দৃষ্টিতে ইস্পাতের মতো কঠিন তীক্ষ্ণতা, আর দুই কাঁধের ওপর ঝকঝক করছে আইপিএসের তারা। তার পরনে উর্দির সেই রাজকীয় আভিজাত্য আর চেহারার মধ্যে লুকিয়ে থাকা অটল দৃঢ়তা দেখে সেখানে উপস্থিত সবার নজর যেন আপনা থেকেই সমীহ করে নিচের দিকে ঝুঁকে গেল। তিনি পুলিশের কোনো সাধারণ বা নিচুতলার আধিকারিক ছিলেন না, বরং তিনি খোদ জেলার এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সম্মানজনক উর্দি পরিধান করে সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেই থমকে থাকা ভিড়ের ঠিক প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা গ্রামের বয়স্কা বিন্দু পিসি হঠাৎ তার নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে অত্যন্ত কাপা এবং অস্পষ্ট গলায় বলে উঠল, এই মুখটা যেন আমি অনেক বছর আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। এ কি আমাদের সেই চেনা মেয়েটি নয়? ঠিক সেই চাঞ্চল্যকর মুহূর্তে ওই উচ্চপদস্থ মহিলা অফিসারও কয়েক মুহূর্তের জন্য নিজের চারপাশের পুরো গ্রামটিকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। সেই একই ধুলোমাখা গলি, সেই একই পুরনো জরাজীর্ণ চৌকাঠ, আর সেই একই বিচারকরূপী মানুষগুলো যারা একদিন তাকে ছুঁড়ে ফেলেছিল। তার চেহারায় মাত্র এক লহমার জন্য যেন পুরনো অতীতের সেই জমাট বাঁধা গভীর যন্ত্রণাগুলো আবার নতুন করে ফুটে উঠল। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই তিনি অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিজেকে পুরোপুরি সামলে নিলেন, যেন তিনি এখানে আজ কোনো পুরনো আবেগের বশবর্তী হয়ে আসেননি, বরং শুধুমাত্র নিজের সরকারি কর্তব্যের খাতিরেই এই মাটিতে পা রেখেছেন। এই নাটকীয় প্রত্যাবর্তনের পেছনের কাহিনীটি রচিত হতে শুরু করেছিল আজ থেকে ঠিক ৭টি বছর আগে। সেটি ছিল ২০১৬ সালের এক প্রখর গ্রীষ্মের তপ্ত দুপুর। মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম ধুলিয়াপুর। এই গ্রামের প্রতিটি মানুষই তখন একটি শান্তশিষ্ট মেয়েকে খুব ভালোভাবে চিনত। তার নাম ছিল অদ্বিতীয়া, যে সম্পর্কে ছিল এই গ্রামেরই ছেলে বিক্রম রায়ের বিবাহিতা স্ত্রী। অদ্বিতীয়া অত্যন্ত দরিদ্র কিন্তু গভীরভাবে সংস্কারী এবং ভদ্র এক পরিবারের মেয়ে ছিল। তার জন্মদাতা পিতা শিবনাথ চক্রবর্তী ছিলেন পার্শ্ববর্তী একটি গ্রামের সাধারণ স্কুলের একজন অত্যন্ত সৎ এবং আদর্শবান অঙ্কের শিক্ষক। সমাজে তার প্রতি মানুষের সম্মান অনেক থাকলেও মাস শেষে সংসারের খরচ মেটাতে গিয়ে তার পকেট সবসময় খালিই পড়ে থাকত। অন্যদিকে অদ্বিতীয়ার মা কল্যাণী দেবী অত্যন্ত পরম মমতায় অভাবের সেই সংসারটিকে নিজের হাতে আগলে সামলাতেন। অদ্বিতীয়া একদম ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী আর স্বভাবের দিক থেকে ভীষণ বুদ্ধিমান একটি মেয়ে ছিল। তার বুটের ভেতরে জীবনে অনেক বড় কিছু অর্জন করার এক অদম্য জেদ সবসময় সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু নিজেদের বাড়ির চরম আর্থিক অনটনের কারণে একসময় বাধ্য হয়েই তার সেই সাধের পড়াশোনা মাঝপথেই চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। আর তার জীবনের এই অভাবনীয় করুণ পরিস্থিতিটাই ছিল ধুলিয়াপুরের অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের ছেলে বিক্রম রায়ের সাথে তার তড়িঘড়ি বিয়ের প্রধান কারণ। বিক্রমকে বাইরের দিক থেকে দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিল। তার স্বভাবও ছিল বেশ শান্তশিষ্ট প্রকৃতির, এবং সর্বোপরি তাদের পরিবারটি আর্থিক দিক থেকে একটু উন্নত ও সচ্ছল ছিল। বিয়ের পর অদ্বিতীয়া কোনো রকম অভিযোগ না রেখে সম্পূর্ণ নিজের মন থেকে সেই নতুন পরিবারটিকে
নিজের আপন ঘর হিসেবে সাদরে গ্রহণ করে নিয়েছিল। প্রতিদিন ভোরবেলা সবার আগে ঘুম থেকে ওঠা, সকাল থেকে রাত অবধি ঘরের সমস্ত খুঁটিনাটি কাজ নিজের হাতে সামলানো, বয়স্ক শাশুড়ি শ্বশুরের অবিরাম সেবা যত্ন করা, এই সংসারের প্রতিটি জিনিসে সে নিজের সর্বস্ব এবং প্রাণ ঢেলে দিয়েছিল। প্রথম দিকের বেশ কিছু সময় পর্যন্ত সংসারের সবকিছু একদম স্বাভাবিক এবং ঠিকঠাকই চলছিল। স্বামী বিক্রম কাজের চাপে তার সাথে খুব বেশি একটা কথা হয়তো বলতো না, কিন্তু স্বামী হিসেবে সে খুব একটা খারাপও ছিল না। তবে মানুষের জীবন খুব শীঘ্রই তার নিজের আসল এবং রুক্ষ রূপটি অদিতিয়ার সামনে তুলে ধরল। তাদের বিয়ের মাত্র কয়েক মাস অতিক্রান্ত হতে না হতেই বিক্রমের ব্যবসায় হঠাৎ করেই মারাত্মক লোকসানের ধাক্কা শুরু হলো। এর পাশাপাশি জমিতে পোকা লাগার কারণে ক্ষেতের ফলানো ফসলও পুরোপুরি নষ্ট হয়ে গেল। ফলে তাদের সেই সচ্ছল ঘরেও ধীরে ধীরে অর্থের তীব্র টানাটানি চরম আকার ধারণ করতে লাগল। আর যেমনটা সাধারণত আমাদের সমাজের প্রতিটি রক্ষণশীল ঘরেই হয়ে থাকে, সংসারে আসা যে কোনো অপ্রত্যাশিত বিপদের সম্পূর্ণ কারণ বিনা বিচারে কোনো এক নির্দিষ্ট মানুষের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হলো। আর এই পরিবারের ক্ষেত্রে সেই বলির পাঠা হওয়া মানুষটি ছিল সদ্য বিবাহিতা অদিতিয়া। প্রথমে তাকে লক্ষ্য করে ধীরে ধীরে চাপা স্বরে টিপ্পনি কাটা শুরু হলো। যখন থেকে এই অলক্ষী মেয়ে আমাদের বাড়িতে পা রেখেছে, তখন থেকে আমাদের সংসারে আর কোনো কিছুই ভালো হচ্ছে না। তারপর ধীরে ধীরে সেই বিষাক্ত টিপ্পনিগুলো সবার মুখে মুখে কেবল একটি নির্দিষ্ট নামে পরিণত হলো, আর সেই নামটি হল কলঙ্ক। শাশুড়ি সুহাসিনীর রাগী মুখ থেকে বের হওয়া এই নিষ্ঠুর শব্দটি আস্তে আস্তে ডালপালা মেলে পুরো বাড়ির প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে পড়ল। এমনকি তাদের বাড়ির আশেপাশের পাড়ার অন্যান্য মহিলারাও আড়ালে আবডালে কানে কানে একে অপরের সাথে এটাই ফিসফিস করে আলোচনা করতে থাকল। অদিতিয়া প্রতিটা অপমানের সময় নীরবে নিজের চোখের জল ফেলে চুপ করে থাকত। সে মনে মনে কেবল এই আশাই করেছিল যে সময়ের চাকা ঘুরলে হয়তো তার ভালোবাসার জোরে একদিন সংসারের সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভালো হওয়ার বদলে দিনের পর দিন আরও বেশি খারাপের দিকেই যেতে থাকল। নিজের ব্যবসার চাপে এবং বাড়ির অশান্তিতে বিক্রমও ধীরে ধীরে অনেকটাই বদলে গেল। আগে যে মানুষটা সবকিছু থেকে নিজেকে সরিয়ে চুপচাপ থাকত, এখন সে কথায় কথায় ভীষণ খিটখিটে আর বদমেজাজি হয়ে গেল। এমনকি অদ্বিতীয়ার প্রতি তার চোখের দৃষ্টিতেও এখন কেবল অবজ্ঞার প্রশ্ন মেশানো ছিল। সেখানে স্বামীর কোনো ভালোবাসার ভরসা আর অবশিষ্ট ছিল না। তারপর অবশেষে অদ্বিতীয়ার জীবনে সেই অভিশপ্ত দিনটি উপস্থিত হল, যা তার সাজানো সংসার আর স্বপ্নকে নিমেষে সবকিছু ধ্বংস করে শেষ করে দিল। দিনটি ছিল ২০১৬ সালের ১৫ই অগাস্টের এক অন্ধকার রাত। হঠাৎ করেই বাড়ির পেছনে থাকা শস্য গুদামের বিশাল গুদামে দাউ দাউ করে আগুন লেগে গেল। আগুনের লেলিহান শিখা দেখে চারপাশ থেকে আতঙ্কিত গ্রামবাসী সেখানে ছুটে এসে জড়ো হল। তড়িঘড়ি করে বালতি বালতি জল ঢালা হল, কিন্তু আগুন নেভানো ততক্ষণে বাড়ির অনেক বড় মাপের আর্থিক ক্ষতি চিরতরে হয়ে গিয়েছিল। আর সেই ঘটনার পর কোনোরকম ন্যূনতম তদন্ত বা বিচার ছাড়াই সেই অগ্নিকাণ্ডের সমস্ত দোষ সরাসরি নিরপরাধ অদ্বিতীয়ার মাথার ওপর চাপিয়ে দেওয়া হল। চারদিক থেকে উত্তেজিত গ্রামবাসীদের সমস্বরে চিৎকার শোনা যেতে লাগল, এ তো একটা অপয়া মেয়ে, এই মেয়েটাই ডাইনি হয়ে গোটা ঘরটাকে গিলে খেয়ে নিল, একে এক্ষুনি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। যখন বিক্রম সেই চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সেখানে এসে পৌঁছাল, সেও রাগের মাথায় নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে কিছু না ভেবে, এমনকি স্ত্রী অদ্বিতীয়ার মুখের একটা সামান্য কথাও না শুনে প্রচণ্ড রাগের মাথায় সবার সামনে তাকে সরাসরি অপমান করে বলে দিল, তুই এক্ষুনি বেরিয়ে যা আমার এই বাড়ি থেকে, তুই এই বংশের জন্য একটা চরম কলঙ্ক, তোকে আমি আর এক মুহূর্তও সহ্য করতে চাই না। স্বামীর মুখের এই নিষ্ঠুর কথাগুলো শুনে অদ্বিতীয়ার পায়ের তলার মাটি যেন মুহূর্তের মধ্যে প্রবল ভূমিকম্পের মতো সরে গেল। সে অঝরে কাঁদতে কাঁদতে বারবার হাতজোড় করে সবাইকে বলল, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কোনো কিছু করিনি। কিন্তু সেই অভিশপ্ত রাতের অন্ধকারে তার সেই সত্য কথাটি শোনার মতো মন বা ধৈর্য সেখানে উপস্থিত কারও ছিল না। তার শাশুড়ি সুহাসিনী চরম ঘৃণায় নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। বয়স্ক শ্বশুরমশাই মাথা নিচু করে একেবারে চুপ করে থাকলেন, আর স্বামী বিক্রম রাগের মাথায় তাকে সজোরে একটা ধাক্কা দিয়ে বাড়ির সদর দরজার দিকে আঙুল তুলে ইশারা করে দিল। ততক্ষণে মাঝরাত পার হয়ে গিয়েছিল। আকাশের মুখ কালো মেঘে ঢাকা ছিল এবং তার সাথে বেশ ঝমঝম করে ভারী বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। অদ্বিতীয়া নিজের ঘরের ভেতরে গিয়ে চোখের জল মুছতে মুছতে নিজের সামান্য কয়েকটি প্রয়োজনীয় কাপড় একটি ছোট সাধারণ পোটলায় বেঁধে নিল। সে শেষবারের মতো সেই বাড়ির পরিচিত চৌকাঠের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকল, যেখানে সে একদিন লাল বিনারসি পরে নিজের জীবনের সমস্ত রঙিন স্বপ্নগুলোকে পরম যত্নে সাজিয়েছিল, এবং তারপর কোনো টু শব্দ না করে সেই অন্ধকার বৃষ্টির রাতে বাড়ি থেকে চিরতরে বাইরে বেরিয়ে গেল।
তাকে আটকানোর জন্য সেদিন পেছন থেকে কেউ ছুটে এলো না, কেউ তাকে একটা বারের জন্যেও ভুল করেও থামতে বলল না। আর পরিজনদের সেই পাষাণ নীরবতাই তার হৃদয়কে সবচেয়ে বেশি নির্মমভাবে ভেঙে একেবারে চুরমার করে দিয়েছিল। সেই বৃষ্টিভেজা রাতে গ্রামের কাদামাখা গলি দিয়ে যাওয়ার সময় প্রতিটি বন্ধ জানলার আড়ালে থাকা মানুষের নীরব নজর তার কাছে এক একটা তীক্ষ্ণ অপমানের তীরের মতো বিদ্ধ হচ্ছে বলে মনে হচ্ছিল। সে হাঁটতে হাঁটতে সেই পুরনো মন্দিরের পাশ দিয়ে অতিবাহিত হল, যেখানে সে বিয়ের পর কত দিন নিজের সংসারের মঙ্গলের জন্য মাথা ঠুকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। আজ সেই জাগ্রত মন্দিরটিও তার কাছে এক গভীর শূন্যতার প্রতীক বলে মনে হল, যেন তার জীবনের এই চরম দুর্দশায় স্বয়ং ভগবানও পাথরের মতো বোবা আর চুপ হয়ে গেছেন। দীর্ঘ পথ হাঁটার পর গ্রামের সীমানার একেবারে বাইরে পৌঁছে সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। শেষবারের মতো পেছন ফিরে সেই ফেলে আসা গ্রামটির দিকে তাকাল এবং তারপর শাড়ির আঁচলে নিজের গাল বেয়ে পড়া চোখের জল শক্ত হাতে মুছে সামনের দিকে পা বাড়িয়ে এগিয়ে গেল। কারণ সে খুব ভালো করেই জানত যে তার পেছনে ফিরে তাকানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই। সব সম্পর্ক শেষ হয়ে গেছে। বহু কষ্টে রাতের অন্ধকার পেরিয়ে নিজের বাপের বাড়ি রূপনগর গ্রামে পৌঁছতেই তার বিধ্বস্ত চেহারা দেখে মা কল্যাণী দেবী ডুকরে কেঁদে উঠে একেবারে ভেঙে পড়লেন। বাবা শিবনাথ চক্রবর্তীর চোখের কোণে মেয়ের এই পরিণতির কষ্ট অত্যন্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, কিন্তু তিনি একজন শক্ত মানুষের মতো নিজেকে সামলে নিয়ে মেয়ের মাথায় হাত রেখে শুধু এটুকুই পরম স্নেহে বললেন, তুই একদম ভয় পাস না মা, তোর কিচ্ছু হয়নি, আমরা তোর পাশে সব সময় আছি। কিন্তু অদ্বিতীয়া মনে মনে খুব ভালোভাবেই জানত যে অভাবের এই সংসারে সে এখন তার বৃদ্ধ বাবা মায়ের ওপর এক বিরাট বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আর মেয়ের এই চরম পরিণতি ও দুশ্চিন্তার কারণে কিছুদিনের মধ্যেই বাবার শরীর ভীষণভাবে খারাপ হয়ে গেল এবং 2016 সালের 28শে সেপ্টেম্বর তারিখে ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে তিনি চিরতরে না ফেরার দেশে পাড়ি দিলেন। বাবার এই আকস্মিক মৃত্যু অদ্বিতীয়াকে ভেতর থেকে আক্ষরিক অর্থেই পুরোপুরিভাবে ভেঙে গুড়িয়ে দিল। গ্রামের মানুষজন সুযোগ পেয়ে তার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে আবার নতুন করে টিপ্পনি কাটতে শুরু করল। এই অলক্ষী মেয়েটা যেখানেই নিজের পা রাখে সেখানেই শুধু মৃত্যু আর বরবাদি নিয়ে আসে। নিজের বাপকেও ও খেয়ে নিল। এই প্রথমবার অদ্বিতীয়া সমাজের সব লাঞ্ছনা নিজের কানে শুনল এবং ঠিক সেই মুহূর্তেই তার ভেতরের সত্তায় কিছু একটা চিরকালের জন্য বদলে গেল। এখন সে আর আগের মতো দুর্বল হয়ে এক কোণায় বসে শুধু কাঁদছিল না, তার বুকের অনেক গভীরে এখন দাউ দাউ করে একটা আগ্নেয়গিরি জ্বলছিল। নিজেকে প্রমাণ করার একটি অদম্য জেদ আর সমাজের প্রতি ছুড়ে দেওয়া একটি বিরাট প্রশ্ন। সে মনে মনে ভাবল, সে কি সত্যিই এই সমাজের চোখে একটা কলঙ্ক, নাকি এই পুরুষতান্ত্রিক দুনিয়া তাকে চক্রান্ত করে এমনটা বানিয়ে নিয়েছে। সেই শোকের রাতেই সে নিজের মনে চরম সিদ্ধান্ত নিল যে সে এই অসহায় জীবনটাকে আর 5টা সাধারণ মেয়ের মতো এভাবে কিছুতেই কাটতে দেবে না। সে জীবনে নিজে থেকে কিছু একটা বড় করবে, এমন এক উচ্চতায় সে নিজেকে নিয়ে যাবে যাতে সমাজের কোনো মানুষ তাকে আর কোনোদিন এই ঘৃণ্য নামে অবজ্ঞা করে ডাকতে সাহস না পায়। বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরের দিনই সে অত্যন্ত দৃঢ় গলায় তার মাকে বলল যে সে কাজের সন্ধানে বড় শহর কলকাতায় চলে যাবে। মেয়ের এই কথা শুনে মা কল্যাণী দেবী ভীষণ ভয় পেয়ে গেলেন, কিন্তু অদিতিয়ার চোখে মুখে আর চেহারায় যে ইস্পাত কঠিন দৃঢ়তা ফুটে উঠেছিল তা তিনি তার মেয়ের চোখে আগে কখনো দেখেননি। সে তার মায়ের হাত ধরে বলল, মা, আমি যদি সমাজের ভয়ে এখানেই সারা জীবন লুকিয়ে থাকি তবে আমি রোজ তিলে তিলে অপমানে মরব। আমাকে আমার নিজের শর্তে বাঁচতে হবে। এরপর সে তার ব্যাগ গুছিয়ে একাই কলকাতায় চলে গেল। সেই অজানা বিশাল শহরে বেঁচে থাকার জীবনটা তার জন্য মোটেই সহজ কোনো ব্যাপার ছিল না। শিয়ালদহ স্টেশনের ব্যস্ত রাস্তার ধারে একটি ছোট ধাবায় অনেক অনুনয় বিনয়ের পর সে এঁটো বাসন মাজার সামান্য একটা কাজ পেল। সেখানে বাসন মাজার জন্য কোনো দামি হাত সাবান ছিল না, বরং ফুটন্ত গরম জল আর চুলার ছাই দিয়ে ঘষতে ঘষতে তার হাত প্রতিদিন পুড়ে ছাল উঠে যেত। দুপুরের দিকে কাজের ফাঁকে জুটত সামান্য একটু বিশ্রামের সময়, আর সন্ধ্যার পর আবার গভীর রাত পর্যন্ত শুরু হতো হাড় ভাঙা খাটুনি। কিন্তু রাতে ধাবার কাজ শেষ হওয়ার পর যখন সবাই ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত, তখন সে সেই আবঝা আলোতে এক কোণে বসেই নিজের পুরনো বইগুলো খুলে পড়াশোনা করতে শুরু করত।
সারা দিনের অমানসিক পরিশ্রমে অনেক সময় তার চোখ জোর করে খোলা থাকলেও ক্লান্ত মস্তিষ্ক যেন ঘুমিয়ে পড়ত। তবুও সে নিজের চোখে জলের ঝাপটা দিয়ে প্রাণপণ চেষ্টা করে যেত, কারণ এখন তার কাছে এই জীবনে হেরে যাওয়ার বা পিছু হটার আর কোনো দ্বিতীয় বিকল্প রাস্তা খোলা ছিল না। একদিন সেই ধাবাতে ডিউটি সেরে কিছু পুলিশ অফিসার দুপুরের খাবার খেতে এলেন। তাদের গায়ের সেই মর্যাদাপূর্ণ উর্তি, তাদের কাজের কঠোর শৃঙ্খলা এবং মানুষের চোখে তাদের প্রতি সম্মান দেখে অদ্বিতীয়ার মনে হঠাৎ করেই যেন নতুন কোনো স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়ে জাগল। তাদের মধ্যে থাকা এক বরিয়ান ও অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর রতন সমাদ্দার অনেক দিন ধরেই লক্ষ্য করছিলেন এই মেয়েটির অমানুষিক পরিশ্রম এবং তার ফাঁকে বই পড়ার প্রবল নেশা। তিনি নিজে থেকেই একদিন এগিয়ে এসে তার সাথে কথা বললেন এবং অদ্বিতীয়াও নির্দ্বিধায় তাকে নিজের জীবনের সমস্ত অপমান আর কষ্টের কথা খুলে জানাল। রতন সমাদ্দার তার সব কথা শুনে তাকে পরম স্নেহে বোঝালেন যে পুলিশ বিভাগের এই সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার রাস্তাটা অত্যন্ত দুর্গম এবং কঠিন, কিন্তু মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে তা কখনোই অসম্ভব নয়। ঠিক সেই দিনই, সেই মুহূর্তে অদ্বিতীয়া নিজের মনের ভেতর পাথরের মতো কঠিন করে প্রতিজ্ঞা করে নিল যে সে নিজের ভাগ্য এবার নিজের হাতেই নতুন করে গড়বে। এর জন্য জীবনে যত বড় সংগ্রামী আসুক না কেন, যতবারই তাকে হোঁচট খেয়ে মাটিতে পড়ে রক্ত ঝরাতে হোক না কেন, সে ঠিক নিজের শক্তিতে উঠে দাঁড়াবে এবং সমস্ত বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। কারণ সে বুঝতে পেরেছিল এখন এটা আর কেবল তার নিজের একার বেঁচে থাকার লড়াই ছিল না, এটা ছিল চরম অপমানের বদলা হিসেবে তার হারানো সম্মানের লড়াই, সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার তার নিজের পরিচয়ের লড়াই। সহৃদয় অফিসার রতন সমাদ্দারের প্রত্যক্ষ সাহায্য এবং উপযুক্ত নির্দেশনায় সে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য এক কঠিন যুদ্ধ শুরু করল। এখন থেকেই তার রোজকার দিনলিপি মানুষের পক্ষে ভাবার চেয়েও আরও অনেক বেশি শক্ত ও কঠিন হয়ে গেল। প্রতিদিন ঘড়ির কাঁটা ধরে ভোর 4টের সময় ঘুম থেকে ওঠা, মাইলের পর মাইল রাস্তায় দৌড়নো, তারপর আবার ধাবায় গিয়ে হাড় ভাঙা কাজ করা এবং দিন শেষে ফিরে এসে গভীর রাত অবধি টানা পড়াশোনা করা। রতন সমাদ্দারের দূরদর্শী পরামর্শে সে কেবল বইয়ের পাতাতেই নিজেকে আটকে রাখল না, সে সাইকেল চালানো, জলে দীর্ঘক্ষণ সাঁতার কাটা এবং পুলিশি ট্রেনিংয়ের অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের সম্পর্কেও প্রাথমিক জ্ঞান নিজের আয়ত্তে হাসিল করল। 2018 সালে সে জীবনে প্রথমবার এই সর্বভারতীয় কঠিন পরীক্ষাটি দিল। বহু প্রতীক্ষিত ফলাফল যেদিন এলো, সেদিন সে দেখল যে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকায় তার নিজের নাম কোথাও জলজল পড়ছে না। সেই চরম হতাশার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য একেবারে নিশ্চুপ ও নিথর হয়ে গেল। তারপর ধীরে ধীরে তার 2 চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে এলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই তীব্র প্রশ্ন করল, আমি কি সত্যি সত্যি এই সম্মানের চেয়ারটার কোনোভাবেই যোগ্য নই? কিন্তু ঠিক সেই হতাশার পরের মুহূর্তেই তার মৃত বাবার বলা শেষ কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হয়ে মনে পড়ে গেল এবং সে চোখের জল মুছে নিজেকে আবার নতুন করে লড়াইয়ের জন্য সামলে নিল। এবার দ্বিতীয়বারের জন্য সে নিজের সমস্ত শক্তি উজাড় করে আরও অনেক বেশি কঠোর পরিশ্রম করল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 2019 সালের পরীক্ষাতেও তার নাম মেধাতালিকায় এল না। এবার পরপর দুবারের ব্যর্থতায় তার মন সত্যিই কাচের মতো একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে নিজেকে একটি অন্ধকার ছোট্ট ঘরের ভেতর বন্দি করে নিল এবং সারা রাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকল। তার মনের ভেতর এই গভীর সংশয় তৈরি হল যে হয়তো সে সত্যিই জীবনে আর কোনো দিনই কিছু করে দেখাতে পারবে না। কিন্তু ঠিক সেই অন্ধকারে তলিয়ে যাওয়ার সময় তার কানে ইন্সপেক্টর রতন সমাদ্দারের সেই গম্ভীর গলার আওয়াজ মনে পড়ে গেল, মারে, যদি তুই আজও নিজের ওপর থেকে নিজের শেষ ভরসাটুকুও ছেড়ে দিস, তবে মনে রাখিস এই নিষ্ঠুর দুনিয়া তো তোকে অনেক আগেই আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই কথায় সঞ্জীবিত হয়ে পরের দিন সকালেই সে ছুটে তার সেই পথ প্রদর্শকের কাছে গেল। যদিও তার 2 চোখে তখনও না শুকানো জল ছিল, কিন্তু তার গলার আওয়াজে ছিল ইস্পাতের মতো এক অটুট দৃঢ়তা। স্যার, আমি হার মানব না, আমি আরও একবার শেষ চেষ্টা করব। রতন সমাদ্দার তার এই জেদ দেখে অত্যন্ত তৃপ্তির সাথে হাসলেন এবং তার পিঠ চাপড়ে বললেন, সাবাস, এটাই হলো একজন সত্যিকারের যোদ্ধার আসল সাহস। এবার অদ্বিতীয়ার প্রস্তুতির ধরন আগের দুবারের থেকে সম্পূর্ণ অন্যরকম এবং নিখুঁত ছিল। সে তার বিগত পরীক্ষার প্রতিটি ছোটখাটো দুর্বলতার ওপর তন্ন তন্ন করে কাজ করল।
মাঠে তার দৌড়ানোর টাইমিং আরও নিখুঁতভাবে শুধরে নিল এবং পড়াশোনার ভিত্তিটাকে এমনভাবে মজবুত করল যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। এরই মধ্যে দুর্ভাগ্যবশত রূপনগর গ্রামে তার মা কল্যাণী দেবী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। খবর পেয়ে অদ্বিতীয়া তড়িঘড়ি করে গ্রামে গেল। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মায়ের দুর্বল হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, মা, আমি কথা দিচ্ছি, আমি কোনোভাবেই হার মানব না। অসুস্থ মা তার মেয়ের চোখে সেই আগুন দেখে ম্লান হেসে বললেন, আমি খুব ভালো করেই জানি তুই পারবি রে। আর মায়ের মুখের এই ভরসা দেওয়া শব্দগুলোই তার জীবনের আগামী দিনের যুদ্ধের জন্য সবচেয়ে বড় সঞ্জীবনী শক্তি হয়ে দাঁড়াল। এরপর এলো ২০২০ সাল। বিশ্বব্যাপী করোনার মহামারীর দপটে যখন গোটা পৃথিবীর সব কিছু স্তব্ধ এবং ঘরবন্দি হয়ে পড়েছিল, তখনও কিন্তু অদ্বিতীয়ার একনিষ্ঠ প্রস্তুতি একদিনের জন্যও থেমে যায়নি। সে নিজের জীবনের সব কিছু বাজি রেখে তৃতীয়বারের মতো সেই কঠিনতম পরীক্ষা দিল। তবে উল্লেখযোগ্যভাবে এবার তার চেহারায় কোনো রকম না পাওয়ার ভয় বা মানসিক ঘাবড়ানোর লেশমাত্র ছিল না। সেখানে ছিল কেবলই এক অদ্ভুত শান্ত এবং আত্মবিশ্বাসী বিশ্বাস। অবশেষে সেই দিনটি এলো, ফলাফল প্রকাশের বহু প্রতীক্ষিত দিন, অর্থাৎ ২০২১ সালের ১৫ই মার্চ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় অদ্ভুতভাবে ধুকপুক করছিল। সে নিজের কম্পিউটারের স্ক্রিনের সামনে রুদ্ধশ্বাসে দাঁড়িয়েছিল। পিডিএফ তালিকাটি খুলল এবং সে নিজের কাপা হাতে মাউস ধরে ধীরে ধীরে পেজটি নিচে স্ক্রোল করতে শুরু করল। হঠাৎ করেই তার তীক্ষ্ণ নজর একটি নির্দিষ্ট নামের উপর গিয়ে জাদু মন্ত্রের মতো স্থির হয়ে আটকে গেল। নামটি জলজল করছে, অদ্বিতীয়া শিবনাথ চক্রবর্তী। কয়েক মুহূর্তের জন্য তার নিজেরই চোখকে যেন কিছুতেই বিশ্বাস হল না। সে চোখ মুছে আবার পুনরায় সেই নামটা দেখল। সন্তুষ্ট না হয়ে সে তৃতীয়বারও মিলিয়ে দেখল। হ্যাঁ, কোনো ভুল নেই, ওই একই চেনা নাম আর তার নিজের সেই মুখস্থ থাকার রোল নম্বরটি স্ক্রিনে দেখাচ্ছে। তার 2 চোখ দিয়ে এবার আনন্দাশ্রু যেন বাঁধ ভেঙে নিজে থেকেই প্রবল বেগে বেরিয়ে গড়িয়ে পড়ল। তবে হ্যাঁ, এবারের এই পবিত্র চোখের জল কোনো গ্লানিময় হারের নয়, বরং এটা ছিল এক রাজকীয় জয়ের। সে আর এক মুহূর্তও নষ্ট না করে নিজের ফোনটা তুলল এবং সবার আগে তার অপেক্ষারত মাকে কল করে চিৎকার করে বলে উঠল, মা, আমার হয়ে গেছে গো, আমি ফাইনালে সিলেক্ট হয়ে গেছি। ফোনের উল্টো দিকে কয়েক মুহূর্তের জন্য এক পিনপতন নিস্তব্ধ খামোশি বিরাজ করল। তারপর সেখান থেকে ভেসে এলো মায়ের এক আনন্দ মিশ্রিত কাঁপা গলার আওয়াজ, আমি তো আগে থেকেই জানতাম রে আমার মা, তুই পারবি। এরপর শুরু হল ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলে তার সেই হাড় হিম করা কঠোর ট্রেনিংয়ের সফর, যা মোটেই কোনো সহজ কাজ ছিল না। সেখানে পদে পদে কড়কড়ে শাসন আর লৌহ কঠিন শৃঙ্খলা। রোজ ভোর 4টের সময় কনকনে ঠান্ডায় বিছানা ছেড়ে ওঠা আর শারীরিক কসরতে প্রতিটি সামান্য ভুলের জন্য বরাদ্দযুক্ত অমানবিক শাস্তি। বহুবার তা শরীরের ক্লিষ্ট পেশিগুলো বিদ্রোহ করে মনে করিয়ে দিয়েছে যে এবার হয়তো আর তার দ্বারা এসব সহ্য হবে না, সে হয়তো এবার মাঠেই মারা যাবে। কিন্তু প্রতিবার মাটিতে পড়ে গিয়ে সে নিজেকে দাঁতে দাঁত চেপে মনে করিয়ে দিত, ভুলে যাস না অদ্বিতীয়া, তুই সেই মেয়ে যাকে একদিন সমাজের সবাই মিলে ডাইনি আর কলঙ্ক বলে তাড়িয়ে দিয়েছিল। আজ যে কোনো মূল্যে তোকে প্রমাণ করতেই হবে যে তুই এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি শক্তিশালী। এই নির্মম ট্রেনিং চলাকালীন একবার জঙ্গলে দৌড়ানোর সময় দুর্ভাগ্যবশত তার পা গর্তে পড়ে মারাত্মকভাবে মচকে গেল। ক্যাম্পের ডাক্তার তাকে সম্পূর্ণভাবে বেড রেস্ট বা বিশ্রাম করার কড়া নির্দেশ দিলেন, কিন্তু সে কারও কথা না শুনে তার পরের দিন সকালেই প্রবল যন্ত্রণা চেপে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার সেই ট্রেনিংয়ের ময়দান শক্ত করে আঁকড়ে ধরল। শারীরিক এই অমানসিক কষ্ট সহ্য করতে না পেরে তার সাথে যোগদান করা অনেক ধনী ঘরের মেয়েরা মাঝপথেই হার মেনে কেঁদে কেঁদে ট্রেনিং ছেড়ে বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু অদ্বিতীয়া এক মুহূর্তের জন্যেও সেখানে থামেনি, কারণ সে খুব ভালোভাবেই জানত যে তার পেছনে ফিরে যাওয়ার বা আশ্রয় নেওয়ার মতো কোনো শান্তির জায়গা আর এই পৃথিবীতে অবশিষ্ট নেই। অত্যন্ত কৃতিত্বের সাথে দীর্ঘ ট্রেনিং শেষ করার পর আইপিএস অফিসার হিসেবে তার জীবনের প্রথম পোস্টিং হল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। সেখানে দায়িত্বভার গ্রহণ করেই সেই নিজের ক্ষুরধার বুদ্ধিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কঠিন এবং নামিদামি ক্রিমিনাল কেস অত্যন্ত দক্ষতার সাথে নিমেষে সমাধান করে ফেলল। তার অমানসিক পরিশ্রম এবং কাজের প্রতি একনিষ্ঠ সততা খুব দ্রুতই সবার চোখে পড়ে গেল এবং তার রীতিমতো একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াল।
নিজের কাজের এই যোগ্য মূল্যায়নে ২০২২ সালেই সে তার কাঙ্ক্ষিত প্রমোশন পেল এবং ২০২৩ সালের একেবারে শুরুর দিকেই সে আনুষ্ঠানিকভাবে জেলার এসপি বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে উন্নীত হল। ভাগ্যের কি নির্মম পরিহাস যে অসহায় সাধারণ মেয়েটিকে একদিন বিনা দোষে মাঝরাতে তার নিজের গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই একই মেয়েটি আজ তার নিজের যোগ্যতায় পুরো একটি জেলার পুলিশের সর্বোচ্চ নেতৃত্ব অত্যন্ত দাপটের সাথে সামলাচ্ছে। কিন্তু এত বড় সাফল্য পাওয়ার পরেও তার মনের অতলান্ত গভীরে কোথাও সেই ধুলিয়াপুর গ্রাম, সেই অভিশপ্ত রাতের চৌকাঠ আর সেই না ভোলার মতো অপমান আজও দগদগে ক্ষতের মতো জ্বলন্ত অবস্থায় বেঁচেছিল। সে জীবনেও সেই কষ্টের রাতটিকে ভুলতে পারেনি। সে কেবল নিজের কর্মব্যস্ততার আড়ালে সেই রাগের আগ্নেয়গিরিটিকে চাপা দিয়ে রেখেছিল মাত্র। নভেম্বর ২০২৩-এ হঠাৎ করেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে একটি বহু পুরনো ও বিশেষ খুনের তদন্তের সরাসরি তদারকির সিলসিলায় তার সেই পুরনো অভিশপ্ত এলাকার থানাতেই পাঠানো হল। যখন ফাইলের কাগজে সে স্পষ্ট দেখতে পেল যে তদন্তের স্বার্থে তাকে এবার সেই ধুলিয়াপুর গ্রামেই নিজের টিম নিয়ে যেতে হবে, তখন সেই মুহূর্তের জন্য তার বুকের স্পন্দন যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রুকে গেল। তার হঠাৎ করেই মনে হল যেন তার ফেলে আসা সেই তিক্ত অতীত স্বয়ং আজ তার সামনে এসে এক বিরাট প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে খুব দ্রুতই আবেগ সরিয়ে নিজের মনকে শক্ত হাতে সামলে নিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে নিজেকেই নিজে বলল, আমি এখন আর সেই পুরনো দুর্বল আর ভীরু অদ্বিতীয়া নই যে মানুষের টিপ্পনিতে চোখের জল ফেলবে। আর ঠিক এই মানসিক জোর নিয়েই আজ ১৮ নভেম্বর ২০২৩-এর এই কুয়াশাচ্ছন্না শীতের সকালে সে সেই একই গ্রামের মাটিতে অত্যন্ত গর্বের সাথে জেলার এসপির রাজকীয় উর্দি পরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের সেই একই চেনা মানুষগুলো যারা একদিন তাকে কথায় কথায় অপায়া বলে তাচ্ছিল্যের টিপ্পনি কাটত, আজ তারাই ভয়ে এবং শ্রদ্ধায় মাথা নিচু করে তাকে এক অসীম সম্মানের নজরে দেখছিল। কিন্তু অদ্বিতীয়া নিজের মনে খুব ভালোভাবেই জানত যে এদের চোখে এই যে ভয় মেশানো সম্মান, তা কোনোভাবেই তার নিজের ব্যক্তিত্বের জন্য নয়, বরং তা হল শুধুমাত্র তার গায়ে থাকা এই পুলিশি উর্দির ক্ষমতার জন্য। গাড়ি থেকে রাজকীয় ভঙ্গিতে মাটিতে পা রাখতেই তার তীক্ষ্ণ নজর ভিড়ের মধ্যে একটু দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা তার এক সময়ের স্বামী বিক্রমের ওপর গিয়ে পড়ল। প্রথম দেখায় বিক্রম তাকে পুলিশি সাজে একেবারেই চিনতে পারল না, কিন্তু অদ্বিতীয়া সেই ভিড়ের মাঝেও তাকে ১ সেকেন্ডের মধ্যে ঠিক চিনে নিল। সেই একই পরিচিত মুখমণ্ডল, শুধু পার্থক্য এই যে আজ আর তার চেহারায় সেই পুরনো পুরুষতান্ত্রিক অহংকারের ছিটে ফোটাও অবশিষ্ট নেই, বরং তার জায়গায় সেখানে ভর করে আছে জীবনের চরম ক্লান্তি আর না মেটানো অনুশোচনার ছাপ। সেই কয়েক মুহূর্তের জন্য তাদের চারপাশের সময় যেন জাদুমন্ত্রে একদম থমকে স্তব্ধ হয়ে গেল। কিন্তু অদ্বিতীয়া তার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রেখে খুব দ্রুত তার ওপর থেকে নিজের নজর সরিয়ে নিল। সে পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে এখন আর কোনোভাবেই নিজের সেই মরা অতীতে ফিরে গিয়ে বাঁচতে চায় না। এরপর তার নির্দেশে পুলিশি তদন্তের কাজ পুরো দমে শুরু হল। অদ্বিতীয়া তার উর্দির সম্মান রেখে অত্যন্ত কড়া পেশাদারিত্বের সাথে গ্রামের সাধারণ মানুষদের সাথে একে একে জিজ্ঞাসাবাদ ও কথা বলা শুরু করল। ঠিক তখনই ভিড় সামলাতে থাকা পুলিশের একটি কনস্টেবল জওয়ান অতি উৎসাহের বশে ভুলবশত জোরে বলে ফেলল, এই, আপনারা ম্যাডামকে চেনেন না? ইনি হলেন আমাদের জেলার নতুন এসপি সাহেব, ম্যাডাম অদ্বিতীয়া চক্রবর্তী। এই পুরনো কিন্তু পরিচিত নামটা বাতাসে ভাসতে ভাসতে কানে পৌঁছানো মাত্রই পুরো গ্রামে যেন সময় এক মুহূর্তের জন্য শকের চোটে থেমে গেল। উপস্থিত বিশাল ভিড়ের মধ্যে শ্মশানের মতো এক জমাট বাঁধা খামোশি বা নীরবতা নেমে এলো। তারপর ধীরে ধীরে মৌমাছির চাকের মতো সবার মুখে মুখে ফিসফিসানি আলোচনা শুরু হল। ভিড়ের সামনে থাকা বৃদ্ধা বিন্দু পিসির হাতের লাঠিটা ঠক ঠক করে কাঁপতে লাগল। একসময় দাপট দেখানো শাশুড়ি সুহাসিনীর মুখের সমস্ত রক্ত নিমেষে নেমে গিয়ে তার চেহারাটা একেবারে ফ্যাকাশে সাদা হয়ে গেল, আর প্রাক্তন স্বামী বিক্রম যেন মেদুসার চোখের দিকে তাকিয়ে নিমেষে আস্ত একটা জীবন্ত পাথরের মূর্তিতে পরিণত হল। বিস্ময় আর আতঙ্কে বিক্রমের ২ চোখ অবিশ্বাসে গোল হয়ে ছানা বড়া হয়ে গেল। সে ভিড়ের মধ্যে থেকে পলকহীন এক দৃষ্টে হতভাগ হয়ে শুধু অদ্বিতীয়ার দিকেই তাকিয়ে রইল। তার নিজের মনের কাছে এটা যেন কিছুতেই বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল না যে তার সামনে এসপির পোশাকে দাঁড়িয়ে থাকা এই অসম্ভব ক্ষমতার অধিকারিণী নারীটিই হল সেই একই অসহায় মেয়েটি
যাকে সে একদিন বিনা বিচারে চরম অপমানিত করে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল। অবশেষে নীরবতা ভেঙে শাশুড়ি সুহাসিনী অত্যন্ত ধীর পায়ে কাঁপতে কাঁপতে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে এলেন। তার বয়স্ক পা দুটো থরথর করে কাঁপছিল, আর চোখের কোণে জমেছিল লজ্জার আর অপরাধবোধের জল। তিনি অত্যন্ত কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে বলে উঠলেন, অদ্বিতীয়া, আমার বৌমা। এই ডাকটি নিজের কানে শুনতেই অদ্বিতীয়া ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তার দিকে স্থির চোখে তাকাল। আশ্চর্যের বিষয় হল, আজ অদ্বিতীয়ার সেই শান্ত চোখের তারায় কোনো পুরনো রাগ বা ক্ষোভের আগুন জ্বলছিল না। আবার একই সাথে সেখানে কোনো আত্মীয়তার আপনত্ব বা ভালোবাসার লেশমাত্র ছিল না। সেখানে যা ছিল তা হল কেবল এক হিম শীতল আর মেরু প্রদেশের মতো জমাট বাঁধা এক অদ্ভুত শান্তি। অপরাধবোধে জর্জরিত সুহাসিনী ধীর পায়ে একেবারে তার সামনে এসে অপরাধীর মতো দাঁড়িয়ে পড়লেন এবং তার দুই হাত জোর করে কাকুতি মিনতি করতে লাগলেন। মা গো, আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা। সেদিন না বুঝে আমরা তোমার প্রতি খুব বড় পাপ করে ফেলেছিলাম। অনুশোচনায় তার গলার আওয়াজ বারবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ভিড়ের পেছন থেকে বিক্রম ধীরে ধীরে তার অপরাধী কদম ফেলে সামনের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ ছিল যেন এক একটা ভারী পাথরের মতো। সে তার প্রাক্তন স্ত্রী অদ্বিতীয়ার ঠিক মুখোমুখি এসে মাথা নিচু করে থেমে গেল। প্রথম কয়েক মুহূর্ত পর্যন্ত সে লজ্জায় তার মুখের দিকে তাকিয়ে কোনো কথাই বলতে পারল না। তারপর অনেক কষ্টে নিজের কাঁপা গলাটা পরিষ্কার করে অত্যন্ত মৃদু আওয়াজে সে বলল, অদ্বিতীয়া, বিশ্বাস করো, আমি জীবনে মা মাফ করার মতো এক অনেক বড় ভুল করে ফেলেছি। অন্তত সেই রাতের জন্য আমার একবার তোমার নিজের মুখের কথাটা মন দিয়ে শোনা উচিত ছিল। অদ্বিতীয়া কোনো রকম প্রতিক্রিয়া না দেখে একেবারে চুপচাপ বরফের মূর্তির মতো তার দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। বাইরে থেকে তার চেহারায় কোনো রকম মানসিক ভাবান্তর বিন্দু মাত্র প্রকাশ পাচ্ছিল না, কিন্তু তার বুকের ভেতরের খাঁচায় তখন সুনামির মতো অনেক কিছু একসাথে উথাল পাথাল হয়ে চলছিল। সে মনে মনে ভাবছিল, হ্যাঁ, এটাই তো সেই একই দাম্ভিক মানুষটি যে কোনো কিছু বিচার না করেই তাকে মাত্র এক মুহূর্তের সিদ্ধান্তে সবার সামনে চরমভাবে ঠুকরিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তাকে কলঙ্ক উপাধি দিয়ে তার নিজের বেঁচে থাকার অস্তিত্বকেই সেদিন এই গ্রামের মাটিতে এক নিমেষে অস্বীকার করেছিল। বেশ কয়েক মুহূর্তের সেই চরম অস্বস্তিকর খামোশির পর অদ্বিতীয়া আজ দীর্ঘ 7 বছর পর প্রথমবারের মতো তাদের সামনে মুখ খুলতে শুরু করল। তার গলার আওয়াজ হয়তো মাত্রায় অনেক ধীর ছিল, কিন্তু তার উচ্চারিত প্রতিটি শব্দ ছিল একদম স্ফটিকের মতো পরিষ্কার আর তীরের মতো তীক্ষ্ণ। বিক্রম, তুমি কি জানো, সেই অভিশপ্ত রাতে তুমি আমাকে শুধু তোমার ইট পাথরের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাওনি, তুমি সেদিন নির্মমভাবে আমার সেই বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিয়েছিলে যা একজন স্ত্রী তার স্বামীর ওপর করে। তুমি আমার নারীত্বের সম্মানটাকে সবার সামনে রাস্তায় ফেলে টুকরো টুকরো করে ভেঙেছিলে। আমি কিন্তু বিয়ের পর তোমার কাছে কোনোদিনও খুব বেশি বা দামি কিছু কোনোদিনও হাত পেতে চাইনি। আমার চাওয়া ছিল শুধুই এতটুকু, যে যখন এই পুরো দুনিয়া আমাকে ভুল বুঝে আমার বিরুদ্ধে আঙুল তুলে দাঁড়িয়ে থাকবে, তখন অন্তত আমার স্বামী হিসেবে তুমি পাহাড়ের মতো আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে রক্ষা করবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, তুমি নিজেও সেদিন সেই সব অন্ধ মানুষদের দলেই নির্লজ্জের মতো সামিল হয়ে গেলে, যারা বিনা প্রমাণে আমাকে কলঙ্ক বলে গালি দিচ্ছিল। অদ্বিতীয়ার এই ধারালো কথার পর বিক্রমের কাছে এর কোনো সদুত্তর বা যুক্তিসঙ্গত জবাব দেওয়ার মতো কোনো ভাষাই অবশিষ্ট ছিল না। সে কেবল চরম অপরাধীর মতো নিজের ঘাড় ঝুঁকিয়ে মাটির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার দুই চোখের কোণ বেয়ে তখন বাঁধ ভাঙা অনুশোচনার অশ্রু টপ টপ করে মাটিতে খসে পড়তে লাগল। পরিস্থিতি দেখে শাশুড়ি সুহাসিনী আবার হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরার উপক্রম করে বলে উঠলেন, ও বৌবা, দোহাই তোমার, পুরনো সব কথা ভুলে গিয়ে আমাদের সবাইকে আর একটা শেষ সুযোগ তুমি দিয়ে দাও। তুমি তোমার নিজের এই বাড়িতে আবার সম্মানের সাথে ফিরে এসো। শাশুড়ির মুখেই ফিরে আসার প্রস্তাব শুনে অদ্বিতীয়া কয়েক মুহূর্তের জন্য একেবারে শান্ত ও স্তব্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে মুখ তুলে সেই ইট কাঠ পাথরের পুরনো দোতলা বাড়িটির দিকে তাকাল, যে ঘরের 4 দেয়ালে একদিন সে পরম যত্নে নিজের সুখের সংসারের স্বপ্নগুলোকে এক এক করে সাজিয়ে তুলেছিল। তারপর সে অত্যন্ত ধীর লয়ে এবং স্থিরভাবে নিজের মাথাটা নাড়িয়ে
না সম্মতি জানাল। সেই মুহূর্তে তার চেহারায় এবং চোখের দৃষ্টিতে যে সুস্পষ্ট ভাব ফুটে উঠেছিল তা পরিষ্কারভাবে এটা প্রমাণ করে দিচ্ছিল যে তার আজকের এই উত্তরটি এখন আর কোনোভাবেই সেই 7 বছর আগের একটা ভীরু, দুর্বল ও ভেঙে পড়া সাধারণ মেয়ের কান্না ভেজা আর্তনাদ নয়, বরং এটি হল সমাজের বুকে সমস্ত বাধা জয় করে মাথা উঁচু করে বাঁচতে শেখা একজন অত্যন্ত শক্তিশালী এবং সম্পূর্ণ আত্মনির্ভরশীল স্বাধীন এক নারীর এক অকাট্য চূড়ান্ত সিদ্ধান্ত। অদ্বিতীয়া এরপর খুব ধীরে ধীরে নিজের বুকের ভেতর এক বুক গভীর শ্বাস টেনে নিল এবং সোজা চোখে বিক্রমের অবনত মুখের দিকে তাকাল। তার সেই মায়াবী অথচ কঠোর দুই চোখে এখন আর কোনো ক্ষোভ বা রাগ অবশিষ্ট ছিল না। এমনকি বিক্রমের প্রতি তার এখন আর কোনো ব্যক্তিগত অভিযোগ বা আক্ষেপও ছিল না। সেখানে এখন কেবল একটা অত্যন্ত পরিষ্কার রূঢ় বাস্তব সত্য লুকিয়েছিল। সে অত্যন্ত শান্ত গলায় ঘোষণা করল, আমি তোমাকে এবং তোমাদের সবাইকে আমার মন থেকে চিরকালের জন্য মাফ করে দিলাম বিক্রম। তার মুখ থেকে এই ক্ষমার কথাটি শোনা মাত্রই উপস্থিত ওই বিরাট ভিড়ের মধ্যে একটা স্বস্তির গুঞ্জন আর কানাঘুষো শুরু হল। শাশুড়ি সুহাসিনীর হতাশ চোখের দৃষ্টিতে হঠাৎ করেই যেন এক আকাশ নতুন আশার আলো ঝকমক করে উঠল। কিন্তু তাদের এই সাময়িক আনন্দকে দীর্ঘস্থায়ী হতে না দিয়ে অদ্বিতীয়া ঠিক সেই মুহূর্তেই তার পরের কথাটি অত্যন্ত দৃঢ়ভাবে জুড়ে দিল, কিন্তু তোমরা এটা ভেবো না যে আমি তোমাদের মাফ করেছি বলে এর মানে এটা দাঁড়ায় যে আমি আমার সব কষ্ট ভুলে গিয়ে আবার সেই একই পুরনো জাতাকলের জীবনে ঘানি টানতে ফিরে যাব। তার উচ্চারিত প্রতিটি শব্দ যদিও খুব শান্ত ছিল, কিন্তু তার সেই প্রতিটি অক্ষরের মধ্যে লুকিয়েছিল এক অনড় এবং পাহাড় প্রমাণ দৃঢ়তা। যেদিন মাঝরাতে তুমি আমাকে এই গ্রামের ঘর থেকে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছিলে, সেদিন আমি শুধু আমার মাথা গোজার ওই বাড়িটাকেই হারাইনি বিক্রম, আমি সেদিন ওই বৃষ্টির রাতে আমার নিজের সত্তাটাকেও চিরতরে হারিয়ে ফেলেছিলাম। আর সেই অন্ধকারে হারিয়ে যাওয়া পুরনো অদ্বিতীয়াকে তিল তিল করে আবার নতুন করে খুঁজে পেয়ে এই এসপি অদ্বিতীয়া হিসাবে তৈরি করতে আমার জীবনের মহামূল্যবান 7টি বছর রক্ত জল করে ঘাম ঝরাতে হয়েছে। আমি এখন অনেক শান্তিতে আছি, তাই আমি নতুন করে আবার তোমাদের ওই বদ্ধ ঘরে গিয়ে নিজেকে কোনো মতেই দ্বিতীয়বার হারিয়ে ফেলতে পারব না। তার এই চূড়ান্ত কথা শোনার পর বিক্রম হতাশা নিয়ে নিজের মাথা তুলে তার চোখের দিকে সরাসরি তাকাল। তার সেই ছলছল চোখে তখন যেমন জমাট বাঁধা চরম এক বুক অনুশোচনা ছিল, ঠিক তেমনই সেখানে লুকিয়েছিল এক অদ্ভুত আর অপূর্ণ পাওয়ার আশা। জীবনে ভুল শুধরে নেওয়ার জন্য কি আমাকে একটা শেষ সুযোগও কোনোভাবে দেওয়া যায় না অদ্বিতীয়া? সে অত্যন্ত মৃদু এবং আর্দ্র স্বরে কাতর আবেদন করে জিজ্ঞেস করল। অদ্বিতীয়া কয়েক মুহূর্তের জন্য তার সেই করুণ মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে অত্যন্ত হালকা এবং তাচ্ছিল্যের এক হাসির রেখা ফুটিয়ে তুলে সে খুব শান্ত স্বরে জবাব দিল, তুমি সুযোগের কথা বলছ? আমাকে ভরসা দেওয়ার সেই শেষ সুযোগটা তো শুধু সেই অভিশপ্ত দিনের ওই মুহূর্তাতেই তোমার কাছে ছিল বিক্রম, যখন এই পুরো দুনিয়া আমাকে চরিত্রহীন বলে আমার বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছিল, এবং যখন আমার একজন স্বামী হিসেবে শুধু তোমার হাতটা ধরে বাঁচার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। অদ্বিতীয়ার এই শেষ কথাগুলোর মধ্যে বাইরের কোনো রাগ বা কড়কড়ে তিক্ততা ছিল না, বরং সেখানে ছিল এমন এক রূঢ় বাস্তব এবং চরম সত্য যাকে এখন পৃথিবীর কোনো জাদুতেই আর কখনো পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে গিয়ে বদলানো সম্ভব নয়। আজ আমি কারো দয়ায় নয়, সম্পূর্ণ নিজের যোগ্যতায় নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আমার নামের পাশে আমার নিজের তৈরি করা এক আলাদা পরিচয় আছে, আর আমি কোনো মতেই ভুল করেও আর সেই পুরনো অন্ধকার রাস্তায় পেছনে ফিরে যাব না, যেখান থেকে একদিন আমাকে কাচের মতো ভেঙে চুরমার হয়ে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে হয়েছিল। তার এই অকাট্য যুক্তি শোনার পর শাশুড়ি সুহাসিনী আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি অঝরে কাঁদতে কাঁদতে একেবারে তার সামনে এসে দাঁড়ালেন। বৌমা, আমাদের বড় ভুল হয়ে গেছে মা, তুমি আমাদের এই পাপের জন্য ক্ষমা করে দাও। অদ্বিতীয়া কোনো রকম রাগ না দেখিয়ে অত্যন্ত সম্মানের সাথে তার সেই জোড় করা কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় আলতো করে পরম মমতায় ধরে নিল। আমি তো আপনাকে আগেই বললাম মা, আমি আপনাদের সবাইকে সমস্ত অপরাধের জন্য মন থেকেই চিরতরে মাফ করে দিয়েছি। এরপর সে ঘুরে দাঁড়িয়ে সেখানে উপস্থিত থাকা পুরো ধুলিয়াপুর গ্রামের অসংখ্য মানুষের জটলার দিকে চোখ তুলে তাকাল এবং অত্যন্ত গম্ভীর ও দরাজ গলায় ঘোষণা করল, আপনারা সবাই শুনে রাখুন, আজ আমি এই গ্রামে এসে যা যা কিছু পদক্ষেপ করেছি তার সবটাই আমি শুধুমাত্র একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার হিসেবেই করেছি। আমি এখানে কেবল আমার সরকারি এবং আইনি কর্তব্যের পালন করতেই এসেছিলাম। তবে যাওয়ার আগে শুধু একটা কথাই বলবো, আমি চাই আজ থেকে এই গ্রামের আর কোনো সাধারণ দরিদ্র মেয়ে যেন আমার মতো করে বিনা দোষে আপনাদের দ্বারা এভাবেই অপমানিত হয়ে ঘর থেকে বিতাড়িত না হয়, আর কোনো মেয়েকে যেন আপনাদের এই নোংরা সমাজ কলঙ্ক বলে তকমা দিতে না পারে।
এরপর সে আর কোনো দিকে না তাকিয়ে নিজের টিমের অফিসারদের হাত নেড়ে ইশারা করল এবং নিজের বোলেরো গাড়ির দিকে হনহন করে হেঁটে চলল। গাড়িতে ওঠার মুখে পথে মাত্র একবারের জন্য সে সেখানে থমকে দাঁড়াল, কিন্তু সে ঘাড় ঘুরিয়ে আর একবারও পিছনের দিকে ফিরে তাকাল না। সে তার পদক্ষেপে এটা বুঝিয়ে দিল যে সে তার এই সমস্ত বুকচেরা অতীতকে চিরকালের জন্য এখানেই কবর দিয়ে ধুলোয় ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। এক নতুন ভোর, এক নতুন লড়াইয়ের সকাল। পুলিশের সাইরেন বাজানো গাড়িটি যেমনই ধুলিয়াপুর গ্রামের সীমানা পার হয়ে হাইওয়ের দিকে বাইরে বেরিয়ে এলো, অদ্বিতীয়া গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে নিজের বুকের ভেতর জমে থাকা একটি দীর্ঘশ্বাস অবমুক্ত করল। তার দুই চোখের স্থির দৃষ্টি এখন কেবল সামনের খোলা হাইওয়ের দিকে নিবদ্ধ ছিল, যেখানে পূবের আকাশের রাঙা সূর্যের সোনালি কিরণ ভোরের ঘন কুয়াশাকে তলোয়ারের মতো চিরে দিয়ে ঝলমল করে চারদিকে বেরিয়ে আসছিল। সে নিজের পকেটে রাখা মোবাইল ফোনটি বের করে স্ক্রিনটা আনলক করল এবং তার জন্মদাত্রী মাকে উদ্দেশ্য করে একটি ছোট্ট মেসেজ টাইপ করল। মা, আমি আমার ওই পুরনো গ্রামে গিয়ে আজ ঠিক সেই কাজটাই প্রমাণ করে দেখিয়ে এসেছি যেটা করা আমার এই অস্তিত্বের জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল। তুমি তৈরি থেকো, আমার কাজ শেষ, আমি এবার নিজের ঘরে ফিরে আসছি। মেসেজটি সেন্ড হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে মায়ের এক লাইনের ছোট্ট কিন্তু গর্বিত উত্তর সাথে সাথেই তার স্ক্রিনে ভেসে উঠল। তুই তো জন্ম থেকেই সবসময় আমাদের বংশের একমাত্র আসল গর্ব ছিলি রে আমার মা। মায়ের এই মেসেজটা পড়া মাত্রই অদ্বিতীয়ার দুই চোখে পরম তৃপ্তির জল চিকচিক করে উঠল, কিন্তু তার সেই দীপ্তিময় চেহারায় কোনো দুঃখ ছিল না, বরং সেখানে লেগেছিল এক পরম প্রশান্তি ও বিজয়ের শান্ত একস্মিত হাসি। সে এখন আর সেই ভীতু ও সাধারণ মেয়েটি একেবারেই ছিল না, যে একদিন রাতের অন্ধকারে সকলের সামনে চরমভাবে অপমানিত হয়ে মুখ লুকিয়ে নিজের গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। সে এখন সমাজের বুকে নিজেকে প্রমাণ করা এমন একজন অসামান্য স্বাধীন নারী, যে শত বাধা পেরিয়ে কেবল নিজের মনের জোরে আর অমানসিক পরিশ্রমে নিজের এক স্বতন্ত্র এবং সম্মানজনক পরিচয় নিজে হাতে গড়ে তুলেছে। সে আজ তার এই সাফল্যের মধ্য দিয়ে এই পুরো বিশ্বকে খুব স্পষ্টভাবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছিল যে জন্মগতভাবে বা পরিস্থিতির কারণে কোনো মেয়েই কখনোই কলঙ্ক বা অপয়া হতে পারে না। আসলে কলঙ্ক তো হল এই সমাজের সেই পচা গলা নিচু মানসিকতা আর নোংরা চিন্তা, যা কোনো মানুষকে তার দেখা সুন্দর স্বপ্নগুলোর পথে হাঁটার আগে তার বেঁচে থাকার ন্যূনতম সম্মানের জায়গাটা থেকেই টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেয়। পুলিশের সেই কনভয়ের গাড়িটি এবার ধীর গতিতে কিন্তু অত্যন্ত স্থির লয়ে সেই নতুন পিচ ঢালা হাইওয়ের রাস্তা ধরে সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছিল, যে সোজা রাস্তাটি এখন তাকে তার নিজের আসল বাড়ির দিকে সসম্মানে নিয়ে যাচ্ছিল, এমন এক নিরাপদ ও আদরের বাড়ি যেখানে তার ফিরে আসার জন্যে কেবল তার জন্মদাত্রী মাই পথ চেয়ে বসে নেই, বরং তার সেই অসামান্য অর্জিত করা নিজস্ব পরিচয় আর পাহাড় প্রমাণ সম্মানও তার জন্যে এক বুক ভালোবাসা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল।